হ্যালো এভরিওয়ান, মাইক্রোসফট ওয়ার্ড ভিডিও সিরিজের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা এমএস ওয়ার্ডের প্যারাগ্রাফ রিবনের টুলসগুলো নিয়ে আলোচনা করব। তো প্যারাগ্রাফ রিবনের ভিতরে শুরুতে রয়েছে বুলেটস, নাম্বারিং, মাল্টি লেভেল লিস্ট, ডিক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট, শর্ট, শো হাইট, টেক্সট অ্যালাইনমেন্ট, লাইন স্পেসিং, শেডিং, বর্ডার। তো আজকে আমরা এই টুলসগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই রয়েছে বুলেটস। তো বুলেটসের জন্য আমরা কিছু লিস্ট এখানে অ্যাড করে দিই। সাপোজ অ্যাপেল, PINAPLE, পাইনাপেল, BANANA, বানানা, ম্যাঙ্গো। তো আপনারা খেয়াল করেন এখানে আমরা কিছু ফলের নাম লিস্ট করছি। তো এটাকে আমরা চাচ্ছি একটি লিস্ট আকারে শো করাইতে। তো সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করলাম। তারপর সিলেক্ট করার পর লিস্টের শুরুতে যে আইকনটা শো করবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো দেখেন এখানে আমরা এটা সিলেক্ট করলাম, দেখেন আমাদের আইকনটা টিক চিহ্ন হয়ে গেল। তো এখান থেকে আমরা চাইলে আইকনটা চেঞ্জ করতে পারি। তো অথবা আমরা এটাকে সিলেক্ট করে আমরা দেখেন এখানে অ্যারো, তারপর অ্যারোতে ক্লিক করার পর তো দেখেন ডিফাইন নিউ বুলেটস। তো এটাতে ক্লিক করলাম। তারপর আমরা চাইলে এখানে আমরা পিকচারও অ্যাড করতে পারি। তো আমরা এখান থেকে পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর আমাদের কম্পিউটার থেকে ইম্পোর্ট করব একটা পিকচার। তো আমরা এখান থেকে আমাদের ড্রাইভ থেকে যে কোনো একটা পিকচার নিয়ে নিব। তো পিকচার নেওয়ার পর আমরা অ্যাড করে দিলাম। তো দেখেন আমাদের পিকচারটা অ্যাড হয়ে গেল। তো এবারে পিকচারের উপর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলাম। দেখেন এবার আবার ওকেতে ক্লিক করলাম। দেখেন এখানে আমাদের বুলেটসের ভিতরে পিকচারটা অ্যাড হয়ে গেল। তো আশা করি আপনারা বুলেটসের কাজ বুঝতে পেরেছেন। তো তারপর রয়েছে নাম্বারিং। তো আমরা একটু আগে বুলেটস দিয়ে লিস্ট করছিলাম, তো এবার আমরা নাম্বারিংয়ের মাধ্যমে এটাকে লিস্ট করতে পারবো। তো দেখেন আমরা এখানে বিভিন্ন ধরনের নাম্বারিং ফরম্যাট রয়েছে, যেমন রোমান সংখ্যা ABC 1 2 3। তো আমরা যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাতে ক্লিক করলাম। দেখেন আমাদের এই লিস্টটা নাম্বারিং ফরম্যাটে চলে আসলো। তো আশা করি আপনারা বুলেটস এবং নাম্বারিং টুলসের কাজ অনেক ভালোভাবে বুঝে নিয়েছেন। তো তারপর রয়েছে মাল্টি লেভেল লিস্ট। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে মাল্টি লেভেল লিস্টে ক্লিক করলাম। তারপর মাল্টি লেভেল লিস্ট থেকে যে কোনো আমরা একটা ফরম্যাট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখেন এখন যদি আমরা এই যে এর যে পাইনাপেলের উপর যদি ট্যাব প্রেস করি, তাহলে দেখেন এই লিস্টটা এ আকারে শো করে, মানে এটা একটা সাব লিস্ট হয়ে গেল। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অথবা আমি যদি এখানে আরেকভাবে বুঝাই আপনাদেরকে, সাপোজ আমি ঢাকা লিখলাম, তারপর নারায়ণগঞ্জ, তারপর মানিকগঞ্জ, তারপর ফরিদপুর, গাজীপুর। তো দেখেন এখানে আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো দেখেন আমরা চাচ্ছি যে ঢাকা বিভাগ একটা লিস্টের ভিতর থাকবে, তারপর এই ঢাকা বিভাগের ভিতর যে জেলাগুলো রয়েছে সেগুলো তার সাব লিস্টের ভিতরে থাকবে। তো সেক্ষেত্রে আমরা পুরোটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে যে মাল্টি লেভেল লিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে দিলাম। তো আমরা এই ফরম্যাটটা সিলেক্ট করলাম। তো দেখেন আমাদের ABC এইভাবে চলে আসছে। তো আমরা সেক্ষেত্রে এখন আমরা চাচ্ছি ঢাকার সাব লিস্টে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, গাজীপুর এগুলোকে নিয়ে আসতে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই নারায়ণগঞ্জের আগে মাউসের কার্সারটা নিয়ে যাব, তারপর কিবোর্ড থেকে আমরা ট্যাব বাটনে প্রেস করব। দেখেন এটা ঢাকার সাব লিস্ট হয়ে গেল। তো আমরা এবার মানিকগঞ্জের ক্ষেত্রেও সেম করব। তো মানিকগঞ্জের এর আগে আমরা কার্সারটা নিয়ে আসবো, তারপর কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করব। তো আমাদের মানিকগঞ্জটাও ঢাকার সাব লিস্টে চলে আসলো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আমরা ফরিদপুরটাকেও ট্যাব বাটনে প্রেস করে ঢাকার সাব লিস্টে নিয়ে চলে আসলাম। তো আমরা গাজীপুরটাকেও ঢাকার সাব লিস্টে নিয়ে আসার জন্য ট্যাব বাটনে প্রেস করছি। দেখেন এখানে ঢাকা একটা বিভাগের শহরগুলো তার সাব লিস্টে চলে আসলো। তো আশা করি আপনারা মাল্টি লেভেল লিস্টের কাজ সম্পর্কে ধারণা লাভ করেছেন। তো এবার আমরা দেখব ডিক্রিজ ইনডেন্ট। তো ডিক্রিজ ইনডেন্টের জন্য আমরা কিছু র্যান্ডম টেক্সট নিয়ে নিব, =RAND। তো আমরা =RN। তো আমরা এটার মাধ্যমে যদি আমরা এন্টার করি, দেখেন আমাদের কিছু র্যান্ডম টেক্সট চলে আসলো। তো আমরা এই টেক্সটগুলোর ফন্ট সাইজ একটু কমিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা ফন্ট সাইজটা একটু কমিয়ে দিলাম। তো দেখেন এটাকে যদি আমরা এখন সিলেক্ট করে যদি ইনক্রিজ ইনডেন্ট করি, তাহলে কি হবে, বাম দিক থেকে লেখাটা সরে আসছে। তো আমরা যদি এবার আবার ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করি, তাহলে আবার বাম দিকে আমাদের এই লাইনগুলো চলে যাচ্ছে। তো আশা করি আপনারা ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্টের কাজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করেছেন। তারপর রয়েছে শর্ট। তো শর্ট করার জন্য আমরা এখানে কিছু লিখলাম অ্যাপেল। তো আমি ফন্ট সাইজটা আবার বাড়িয়ে দিই। তো ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম, আমি আবার ফন্ট সাইজটা এখান থেকে বাড়িয়ে দিলাম। অ্যাপেল, তারপর ক্যাট, তারপর ব্যানানা, তারপর জু,
তারপর ইয়েলো। আচ্ছা দেখেন, তো আমাদের কিন্তু এখানে অ্যাপেল, ক্যাট, ব্যানানা, জু। তো দেখেন আমাদের এগুলা কিন্তু মানে সিরিয়াল অনুযায়ী নেই, টেক্সটের যে এ এর পর বি, তারপর সি, এভাবে সিরিয়াল অনুযায়ী নেই। তো সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে যে আমরা শর্টে ক্লিক করব। শর্টে ক্লিক করার পর দেখেন অ্যাসকেন্ডিং এবং ডিসকেন্ডিং। তো আমরা যদি অ্যাসকেন্ডিং সিলেক্ট করে যদি আমরা ওকে ক্লিক করি তাহলে দেখেন অ্যাপেল, ব্যানানা, ক্যাট, এ বি সি এইভাবে সিরিয়াল অনুযায়ী আমার এই ডকুমেন্টগুলো শো করছে। তো আমরা যদি এখান থেকে যদি আবার এই শর্টে ক্লিক করে যদি ডিসেন্ডিং করি তাহলে ওকেতে ক্লিক করে দেখেন আমাদের জু জেড ওয়াই এভাবে আমাদের উল্টাভাবে শো করছে। তো আশা করি আপনারা শর্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করেছেন। তো এবার আমরা দেখব শো হাইডের কাজ কি। অনেক সময় দেখবেন এমএস ওয়ার্ডে লেখালেখি করার সময় এমন শো হাইডের এই আইকনটা চলে আসে। তো এই আইকনটা আমাদের লেখাগুলোকে এলোমেলো করে দেয়। তো সেক্ষেত্রে আমরা এই শো হাইডটা কি যদি ডিসেবল করে দিই তাহলে এটা চলে যাবে। তো তারপর রয়েছে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট নেওয়ার জন্য আমাদের কিছু টেক্সট লাগবে। তো সেক্ষেত্রে আমরা র্যান্ডম টেক্সট নিতে পারবো, আর এন ডি র্যান্ড, তারপর ফার্স্ট ব্র্যাকেট। তো এখানে আমাদের কয়টা প্যারাগ্রাফ থাকবে সেটা আমাদের বলে দিতে হবে। তো আমরা 3 দিয়ে দিলাম। তারপর আমাদের প্রত্যেক প্যারাগ্রাফে কয়টা করে সেন্টেন্স থাকবে সেটা বলে দিতে হবে। তো আমরা এখানে 5 দিয়ে দিলাম। তো তারপর এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তারপর ইন্টার প্রেস করলে দেখেন এখানে আমাদের 3টি প্যারাগ্রাফ চলে আসছে। তো আমরা এবার এইগুলোকে সিলেক্ট অল করব। কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট অল করলাম। তারপর আমরা ফন্ট সাইজটা একটু কমিয়ে নিই। তো দেখেন আমাদের এই লেখাটা বাম দিক থেকে লাইন অ্যালাইনমেন্ট ঠিক আছে, কিন্তু ডান দিক থেকে লাইনের অ্যালাইনমেন্ট ঠিক নাই। তো সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যদি এই যে অ্যালাইন রাইটে ক্লিক করি এখান থেকে দেখেন আমাদের এবার ডান দিক থেকে অ্যালাইনমেন্টটা ঠিক আছে, কিন্তু বাম দিক থেকে ঠিক নাই। তো সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। এই যে দেখেন এখানে যদি আমরা অ্যালাইনমেন্ট লেফটে ক্লিক করি তাহলে দেখবেন এটা বাম দিক থেকে ঠিক আছে, কিন্তু ডান দিক থেকে ঠিক নাই। তো আমরা যদি এবার রাইটে ক্লিক করি তাহলে দেখেন ডান দিক থেকে ঠিক আছে। তো আমরা চাচ্ছি দুই দিক থেকে ঠিক হোক। সেক্ষেত্রে আমরা কি করব, জাস্টিফাই। তো জাস্টিফাই করলে দেখেন এই দিক এবং এই দিক দুই দিক থেকেই সমানভাবে আছে এবং আমাদের টেক্সটটি অনেক সুন্দরভাবে শো করছে। তো জাস্টিফাই মানে দুই দিকটাই ঠিক থাকবে। তো আশা করি আপনারা লেফট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই অ্যালাইনমেন্ট এবং রাইট অ্যালাইনমেন্ট সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এবার আমরা সেন্টার অ্যালাইনমেন্টের কাজ দেখব। তো আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের টেক্সটটা একদম সম্পূর্ণ মাঝখানে চলে আসছে। তো সেন্টারের মানে আমরা এই টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসার জন্য, তো টেক্সটের অ্যালাইনমেন্টটা মাঝে নিয়ে আসার জন্য। তো আমরা কিবোর্ড থেকে আমরা এগুলো শর্টকাটে করতে পারি। আমরা যদি ডানে নিতে চাই তাহলে কন্ট্রোল আর প্রেস করলে অ্যালাইনমেন্টটা দেখেন ডানে চলে যাচ্ছে। তো আমরা যদি বামে নিতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল এল প্রেস করলে অ্যালাইনমেন্টটা বাম দিকে চলে যাচ্ছে। তো তারপরে আমরা যদি জাস্টিফাই করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল জে প্রেস করলে দেখেন দুই দিক থেকে লেখাগুলো জাস্টিফাই হয়ে যাচ্ছে। তো তারপর আমরা যদি মিডিলে নিতে চাই অ্যালাইনমেন্ট সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ই প্রেস করলে অ্যালাইনমেন্টগুলো মাঝ বরাবর চলে আসছে। তো আশা করি আপনারা এই অ্যালাইনমেন্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করেছেন। তো এবার আমরা দেখব লাইন স্পেসিং। তো লাইন স্পেসিং দেওয়ার জন্য আমরা দেখেন এখানে লাইন স্পেসিং মানে একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব। তো আমি ফন্ট সাইজটা বাড়িয়ে দিই। দেখেন এই যে এই লাইন থেকে যে লাইনের দূরত্ব, আমরা যদি এটাকে সিলেক্ট করে যদি আমরা এখান থেকে লাইন স্পেসিংটা যদি 3.0 করে দিই তাহলে দেখবেন আমাদের লেখা লাইনের স্পেসিংটা মাঝে অনেক গ্যাপ চলে আসছে। তো আশা করি আপনারা লাইন স্পেসিং সম্পর্কে ধারণা লাভ করেছেন। তো তারপরে রয়েছে শেডিং। তো শেডিংয়ের জন্য আমরা আমাদের টেক্সটটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসি। তো দেখেন আমরা এর আগে কালার দিয়ে শিখছিলাম যে হাইলাইট কালার এবং ফন্ট কালার। তো হাইলাইট কালার দিলে কি হতো, আমরা যতটুকুর উপরে হাইলাইট করছি ততটুকুই শো করতো। তো আমরা যদি শেডিং কালার দিই তাহলে কি হবে দেখবেন একদম সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে শো করছে। দেখেন আমরা যদি হাইলাইট দিতাম, আমরা যখন হাইলাইট দিছিলাম দেখেন এখানে দেখেন মাঝখানে ফাঁকা রয়েছে, কিন্তু আমরা যখনই শেডিং কালার দিচ্ছি দেখেন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডেই একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শেডিং এবং হাইলাইট কালারের ভিতরে পার্থক্যটা। তো এবার রয়েছে বর্ডার। তো আমরা যদি এইটাকে সিলেক্ট করে যদি আমরা এখানে অ্যারোতে ক্লিক করি, অ্যারোতে ক্লিক করার পর যদি আমরা অল বর্ডারে ক্লিক করি দেখেন এই পুরো টেক্সটের চারিদিক দিয়ে একটি বর্ডার চলে আসছে। তো আমরা যদি এখান থেকে যদি টপ বর্ডার দিই তাহলে উপরের দিকে শুধু দেখেন উপরের দিকে একটি বর্ডার চলে আসছে। তো আমরা যদি এটাকে সিলেক্ট করে আবার এই যে বটম বর্ডার দিই তাহলে দেখেন এটা নিচের দিকে আরেকটি বর্ডার চলে আসছে। তো আমরা যদি এটাকে সিলেক্ট করে
লেফটে বর্ডার দিই তাহলে দেখেন বাম দিকে একটি বর্ডার চলে আসছে। তো আমরা যদি এটাকে সিলেক্ট করে রাইটে বর্ডার দিই তাহলে দেখেন ডান দিকে আরেকটি বর্ডার চলে আসছে। আমরা এই সবগুলো বর্ডার রিমুভ করে দিই, এক এক করে আমরা সবগুলো বর্ডার রিমুভ করে দিই। তো আমরা যদি চারিদিকে বর্ডার দিতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি অল বর্ডারে ক্লিক করি তাহলে চারিদিকে বর্ডার চলে আসবে। তো আমরা যদি এই বর্ডারটাকে আবার নো বর্ডার করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে দেখেন এখান থেকে নো বর্ডারে ক্লিক করলে বর্ডারটা চলে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।